M24 সংবাদে আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার সংবাদ শিরোনাম। 40 বছরেও কংগ্রেস সরকার আসবে না, 4 মের পর আসামে সরকার গঠন করবে বিজেপি, বললেন নীতিন নবীন। শিলচর নির্বাচনী অফিসের মুদ্রণের কাজ নিয়ে সংগঠিত দুর্নীতির সিন্ডিকেটের বিরুদ্ধে সরব। শিলচরে নির্দল প্রার্থী সুব্রত চন্দ্রের পদযাত্রায় ব্যাপক সাড়া। বর্জলেঙ্গা মণ্ডলে অমিয়কান্তি দাসের শক্তি কেন্দ্র সভায় উচ্ছ্বাসমুখর প্রচার। সংবাদ এবার বিস্তারিত। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে ঐতিহাসিক বিজয় হবে, বিশাল জনসমাগম এটাই ইঙ্গিত দিচ্ছে। আর এই জনসমাগম থেকে স্পষ্ট যে 9 এপ্রিল জনগণ বিজেপিকেই ভোট দেবেন। আর 4 মের পর অসমে বিজেপি সরকার গঠিত হবে। সেই সঙ্গে বিপুল ভোটে কৌশিক রায় আরো একটি ঐতিহাসিক বিজয় অর্জন করবে। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবাক চা বাগানের খেলার মাঠে 50,000 জনতার উপস্থিতিতে বিজেপি প্রার্থী কৌশিক রায়ের বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেওয়ার সময় বিজেপি রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন একথা বলেন। हमारे हरीश द्विवेदी महाशय के कौशिक राय महाशय हमारे आसाम भारत माता की नीतिन नवीन जी जिंदाबाद नीतिन नवीन जी महाशय সঙ্গে রয়েছে আসামের মাননীয় সভাপতি দিলীপ শইকীয়া মহাশয়। जिंदाबाद जिंदाबाद कौशिक राय जिंदाबाद 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 नीतिन नवीन 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 जिंदाबाद 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 दिलीप शइकिया जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सभा है और पिछले दिनों से जब से मैं असम आ रहा हूँ और जिस प्रकार से चुनाव के पहले ही जनता ने जो मन बनाया था और अब चुनाव के प्रचार का समाप्ति का समय आ रहा है और जो जनता का मन दिख रहा है, जो उमंग दिख रहा है, वो इस बात का स्पष्ट संकेत दे रहा है कि 4 मई को फिर से एनडीए की सरकार बनेगी, फिर से भाजपा की सरकार बनेगी, फिर से कमल खिलेगा मुझको। और मैं मानता हूँ कि यहाँ के लोगों को, जो हमारे लखीमपुर के लोग हैं, उन्होंने भी आज की उपस्थिति से इस बात का संकेत दे दिया है। यहाँ पर के लोगों को जो सम्मान, जो विश्वास लोगों ने हमारी सरकार पे किया, हमारी सरकार ने वो सम्मान और विश्वास के साथ जनता को विकास की योजनाएं भी दी और साथ ही साथ हर चेहरे पे खुशहाली आए, हर घर में रोशनी पहुंचे और साथ ही साथ प्रधानमंत्री अन्य योजना हो या आयुष्मान भारत का लाभ हो, हमारे गरीब परिवारों के चेहरे पे कैसे खुशी पहुंचे, इसका प्रयास हमारी सरकार ने। শিলচর নির্বাচনী অফিসের মুদ্রণের কাজ নিয়ে সংগঠিত দুর্নীতির সিন্ডিকেটের বিরুদ্ধে আবারও সরব হলেন সুজিত কুমার চন্দ। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে গণ আওয়াজ অফসেট প্রিন্টিং ওয়ার্কস এর স্বত্বাধিকারী সুজিত চলতি বিধানসভা নির্বাচনী মুদ্রণের কাজ বন্টনে জেলার নির্বাচনী ইনচার্জ রাজীব রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। যে শিলচর ইলেকশন অফিসে 2019 থেকে একটা দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছিল আর আজও সেই সিন্ডিকেট বহাল তবিয়তে। তো এটা নিয়ে আমরা জেলা প্রশাসন থেকে ধরে নির্বাচন ইলেকটোরাল অফিসার এবং গভর্নরকেও লেখার পরও কোনো অ্যাকশন হয়নি, তাই আজ বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। আমরা দেখছি যে 2019-এ যে রাজীব রায় তখন ইনচার্জ ছিলেন, এই বর্তমান ডিডিসি, তার নেতৃত্বে এখানে সিন্ডিকেট শুরু হয়েছিল, টাকার বিনিময়ে কাজ বিক্রি হতো। আমি একজনকে সেই সময় ড্রিলিং অ্যাসিস্ট্যান্টকে অ্যারেস্ট করিয়েছিলাম অ্যান্টি করাপশন দিয়ে। এই কয়েক বছরের মধ্যে আবার সেই রাজীব রায় এখানে আবার ইলেকশনের চার্জে, এটা কীভাবে হতে পারে?
যে 2019-এ যার নেতৃত্বে দুর্নীতি প্রকাশ্যে এলো ইলেকশন অফিসের, সেই রাজীব রায় আবার এই 2026-এ এই শিলচর ইলেকশন অফিসের মানে ইলেকশনের ইনচার্জ। মানে এর মানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর তার নেতৃত্বে এবার শিলচরের ম্যাক্সিমাম যে প্রিন্টিং প্রেস যেগুলো আছে বঞ্চিত হয়েছে। এখানে অভিযোগ উঠেছে যে দুটা প্রেসকে টাকার বিনিময়ে কাজ বিক্রি করা হয়েছে, যেটা 2019-এ হয়েছিল। আমার কাছে 95,000 টাকা চাওয়া হয়েছিল যে কাজ দেওয়ার জন্য, আমি দেইনি এবং অ্যান্টি করাপশন দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। এবারও দেখা যাচ্ছে যে সেভাবেই কাজ ডিস্ট্রিবিউট হয়েছে। মাত্র দুটা প্রেস, আমি নাম বলবো না, দুটা প্রেস অত্যধিক কাজ পেয়েছে, বাদবাকি প্রেসগুলো বঞ্চিত। বিশেষ করে আমরা 6টা প্রেস তো আমরা কমপ্লেন করেছি। 6টা প্রেস আমরা ইলেকটোরাল অফিসারের সঙ্গে আমরা আগস্টে গিয়ে দেখা করেছিলাম। এরপর আমরা যখন ইলেকশনের কাজ পাওয়া যাচ্ছে না তখনও আমরা ইলেকটোরাল অফিসারকে আমরা লিখেছি আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, ইয়েতে কাজ বিক্রি হচ্ছে। ডিসিকে আমরা কমপ্লেন করেছি, কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স নেই। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো যার কারণে আজ আমার এই সাংবাদিক সম্মেলন করে আমি এগুলো প্রকাশ্যে নিয়ে আসতে চেয়েছি। দেখেন, ভোটার লিস্ট বোথ সাইড প্রিন্টিং হয় 2 টাকা 80 পয়সা, এটা গভর্নমেন্ট রেট। কিন্তু 24-এর ইলেকশনে ভোটার স্লিপ যেটা বোথ সাইড প্রিন্টিং, ভোটার লিস্ট এবং ভোটার স্লিপ সেম, কিন্তু ভোটার স্লিপে 5 টাকা 60 পয়সা করে প্রায় 50 লক্ষ টাকা এখানে দুর্নীতি করা হয়েছে 2024-এ। রাজীব রায়ের যে সিন্ডিকেট রয়েছে 2024-এ রাজীব রায় ছিল না, হ্যাঁ, কিন্তু এভাবে 5 টাকা 60 পয়সা করে নেওয়া হবে, কারণ এটাতে গভর্নমেন্ট কোনো রেট বেঁধে দেয়নি, তাই তারা মনোপলি এগুলো করছে। এটা তো ইলেকশন অফিসের যে সিন্ডিকেট যেটা আছে, যারা ইলেকশনের চার্জে আছে, হ্যাঁ, যেমন মনে করুন আজ রাজীব রায়ের নেতৃত্বে এবার ইলেকশন হচ্ছে, হয়তো রাজীব রায় এবং ওনার যে টিম রয়েছে ওরা এগুলো করবে। যেমন 24-এ 5 টাকা 60 পয়সা করে নেওয়া হয়েছে, মানে 2 টাকা 60 পয়সা করে, 2 টাকা 80 পয়সা করে বেশি নেওয়া হয়েছে। এবার তো সেম হবে, এখনও পর্যন্ত রেট কোনো কিছু হয়নি, এটা বিল হওয়ার পরে বোঝা যাবে। তা আমার মনে হচ্ছে সেই রেটেই বহাল থাকবে, মানে ওটা তাদের পকেট মানি হিসাবে। তারা এখানেও প্রায় 15-16 লাখ ভোটার স্লিপ হয়, তো 15-16 লাখ যদি ভোটার স্লিপ হয়, এখানে যদি 2 টাকা 80 পয়সা করে বেশি নেওয়া হয়, তাহলে কত টাকা আসতে পারে? 30-35 লক্ষ টাকা। 2024-এও 30-35 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। শনিবার নরসিংটোলা ময়দান থেকে শিলচরের নির্দল প্রার্থী সুব্রত চন্দ্রর বের হওয়া পদযাত্রায় ব্যাপক সাড়া দেখা গেছে। এদিন পদযাত্রায় শহরের প্রধান রাস্তাগুলো পরিক্রমা করে নিউ শিলচরের দেশবন্ধু চিত্তরঞ্জনের স্ট্যাচু পর্যন্ত পৌঁছে শেষ হয়। এই পদযাত্রায় প্রায় 5 শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। পদযাত্রার সমাপ্তিতে বক্তব্য রাখতে গিয়ে নির্দল প্রার্থী সুব্রত চন্দ্র বলেন, নমস্কার আমার প্রিয় শিলচরবাসী, আজকে আমাদের পদযাত্রার মাধ্যমে আমি আমার প্রিয় এবং সবাইকে জানিয়ে দিতে চাই যে আজকে আমিও কম নই। আমার পিছনে অনেক সমর্থন আছে, আর আমি আশাবাদী আপনাদের ভোটের সাপোর্টের মাধ্যমে আমি আমার মিনিমাম 7 থেকে 8 হাজার ভোটে আমি জিতবো। তা আপনি ভোটের পরে আপনারা রেজাল্টে আপনারা দেখতে পারবেন আমার কথাটা কতটুকু সত্যি বা মিথ্যা। কারণ আমার প্রিয় শিলচরবাসীর উপরে ভরসা আছে, কারণ ওনারা জানেন যে আজকের যে প্রতিনিধিরা কংগ্রেস এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতিনিধি রাজদীপদা, আমার কিন্তু বারে বারে আমি বলছি, আমি ভারতীয় জনতা পার্টিকে জাগিয়ে রাখতে আমি এই পদক্ষেপ নিলাম। কারণ আজকে তুষের আগুন জ্বলছে আমাদের শিলচরবাসীর মধ্যে, সেটা দিল্লিতে বসা আমাদের সিলেকশন কমিটিতে তা জানা নেই। সেজন্য আমি নির্দল প্রার্থী হয়ে কংগ্রেসের এগেনস্টে আমি এই প্রতিদ্বন্দ্বিতা উত্তীর্ণ হয়েছি এবং আমি আমার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে
বিপুল ভোটে পরাজিত করব, এটা আমি বিশ্বাস এবং আমার শিলচরবাসীর উপরে আমার আস্থা। বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস শনিবার বর্জালেঙ্গা মণ্ডলের শক্তি কেন্দ্রগুলোতে দিনভর সভায় অংশ নিয়ে জনসংযোগ জোরদার করেন। ছোটজালেঙ্গা, বাগান, নাচঘর, আইরংবাড়া, কালীবাড়ি, পূজারিবিল হল, তারানাথপুর, দুর্গাবাড়ি, 16 নম্বর মহাদেব বাড়ি ও মৃদুল কান্তিনাথের এলাকায় সভায় কর্মীদের বুথ ভিত্তিক প্রস্তুতির নির্দেশ দেন। প্রতি বাড়িতে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংগঠন শক্তিশালী হবে বলে শৃঙ্খলার ঐক্যের আহ্বান জানান। করোনা আক্রান্ত হয়েছে অনেকেই ঘর থেকে বের হয়ে যায়নি, এরকম একটা দিন এসেছিল আমাদের জীবনে 2020 সালে, 19-20 এরকম সময়ে আমরা দেখেছি 2020 সাল থেকে আমাদের ঘরে ঘরে মাথা পিছু যাদের দরকার তাদের জন্য, যাদের দরকার নেই, যাদের হাতে বিত্তশালী যারা আছেন, যাদের হাতে অর্থ টাকা আছে তাদের জন্য বলছি না, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের কি হয়েছে, ওই সময় কি করা হয়েছিল, ওই সময় 5 কেজি চাল দেওয়া হয়েছিল কিনা, 5 কেজি চাল দেওয়া হয়েছিল, এখন অব্দি চলছে তো দিদিরা, এখন অব্দি 5 কেজি চাল দেওয়া হয় কিনা, কতজন লোককে দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, গেরুয়া ব্রিগেডের প্রার্থী বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ প্রচারের অভিযানে তুঙ্গে উঠেছে ইতিমধ্যে। বিশেষ করে বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু জনগণের ভোট আদায় করতে গ্রাম কাটিগড়ার আনাচে কানাচে দিবারাত্রি ম্যারাথন প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ। যোগাযোগ বিচ্ছিন্ন সংখ্যালঘু অধ্যুষিত পূর্ব কাটিগড়া তারিণীপুর 3য় খণ্ডের বোয়ালিপাড় গ্রামে গতকাল গভীর রাতে এক নির্বাচনী জনসভায় অংশ নেন বিধায়ক। গ্রুপ সদস্যার প্রতিনিধি স্থানীয় হিলাল উদ্দিন তালুকদারের বাড়িতে আয়োজিত সভায় স্থানীয়রা বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থকে স্থানীয়রা উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। সভায় বিধায়ক দেপুরকায়স্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার রাজ্যে ফের ক্ষমতায় আসছে বলে দাবি করে এলাকার উন্নয়নমূলক কাজকর্মের স্বার্থে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান। এবং সেই মর্মে প্রচার অভিযান চলছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করা, সেই মর্মে এই বৃহত্তর অঞ্চলে আসি এই অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং মানুষ উইলিংলি বলছে যে এবার ওনারা ভোট দেবেন, সেই মর্মে পরিদর্শন করার জন্য আসলাম এখানে এবং ওনাদের সঙ্গে আন্তরিক সহকারে কথাবার্তা হয়। আমি বিশ্বাস করি এই অঞ্চল থেকে ভালো ভোট পাওয়া যাবে। রাস্তাঘাটের সমস্যা বিগত 75 বছর এই অঞ্চলের মানুষের কোনো কাজ হয়নি বলতে ভালো করে রিপ্রেজেন্টেশনও হয়নি। কালীবাবু ছিলেন 15 বছর, কিন্তু ওনার সময় কোনো ফান্ড ছিল না। 2001 থেকে কিছু কিছু ফান্ড শুরু হয়েছে, কিন্তু 2016 থেকে অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট আসার পর ফান্ডের বন্যা শুরু হয়েছিল। অর্থাৎ যেভাবে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে সেটা আমরা কোনোদিন দেখিনি। হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সরকারের সময় তো সেটা মানে আমি বলবো যে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলে কাজ হয়নি, কারণ শাসক দলের সঙ্গে আমাদের বিধায়ক থাকে না। আমরা শাসক দল বিজেপির থাকে, বিধায়ক কংগ্রেসের থাকে, তার জন্য এই অঞ্চলে ডেভেলপমেন্ট হয় না। এবার মানুষ ডেভেলপমেন্ট চায়, এই অঞ্চলের মানুষ রাস্তাঘাট চায়, এই অঞ্চলের মানুষ অরুণোদয় চায়, এই অঞ্চলের মানুষ মহিলা উদ্যমিতা চায়, এই অঞ্চলের মানুষ সিএম ত্রিপুলে চায়, এই অঞ্চলের মানুষ কমিউনিটি হল চায়, বড় বড় রাস্তা চায়, অর্থাৎ সমজিলা চায়। এই অঞ্চলের মানুষ 5 গ্রাম পেপার মিলকে রিভাইভ করে সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাবে রূপান্তরিত করতে চায়। তো অনেক চাওয়া পাওয়া মানুষের। আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা এবং সবার সহযোগিতায় সামনের 5 বছরে এই অঞ্চলে আমূল পরিবর্তন হবে। প্রতিনিধি কার সঙ্গে কথা আমি সেইগুলো বুঝতে পারি না, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততা এখানে। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন রামকৃষ্ণপুর টিটি এডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বন্য হাতির আক্রমণে নিজ বাড়িতেই প্রাণ হারালেন 70 বছর বয়সী এক বৃদ্ধা মণিমালা দেববর্মা। রাত আনুমানিক 2টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই মুঙ্গিয়াকামি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্য হাতির উপদ্রব রোধে বন দপ্তরের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ নিয়ে উত্তেজিত জনতা মুঙ্গিয়াকামি বাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে রাস্তার 2 পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে।
হয়েছে বললে রাত্রে গণেশ আয়া মারা লাইছে রাত্রে 2:30 এরা আয়াছে লাগল পাইছে মারা লাইছে। তারা কোন ঘরে আছিল? এই গরুই এই ঘরটা ছিল। এই গরুই এই ঘরের ভিতরে প্রথম হামলা করছে আয়া। হ্যাঁ হামলা করছে প্রথম হাতি এই ঘরে। হামলা করছে। এরপরে হামলা করছে পরে এরপর বাইকে আইছে বাইকে আছে বাইকে গোল পাইছে না এরপর মারা লাইছে। আপনারা কই আছিলেন? আমি ঘরের ভিতরে আসলো, বাইরে হইতে আসছে না, এখানে দাঁড়াই রয়েছে সামনে, ঘরে থেকে বাইরে হইতে আসছে না। CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।